শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীশ্রী স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কবি। আজ থাকছে কবি উপন্যাসের তৃতীয় ও চতুর্থ অঙ্ক নিয়ে দ্বিতীয় পর্ব। পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা শুনছেন এবং উপন্যাসটির কোন অংশটুকু আপনার হৃদয় ছুঁয়ে গেল তা কমেন্ট বক্সে জানালে খুশি হব। শুরু করছি কবি উপন্যাসের দ্বিতীয় পর্ব। নিতাই মিথ্যা শপথ করে নাই। সত্যই নিতাই জীবনে কখনো চুরি করে নাই। তাহার আত্মীয় স্বজন গভীর রাত্রে নিঃশব্দ পদসঞ্চারে নির্ভয় বিচরণের মধ্যে যে উদ্বেগময় উল্লাস অনুভব করে, সেই উল্লাসের আস্বাদ সত্যই নিতাইয়ের রক্তকণিকাগুলির কাছে অজ্ঞাত। গ্রিক বীর আলেকজান্ডারের সম্মুখীন থেসিয়ান দস্যুর মতো ন্যায়ের তর্ক এখানকার বীরবংশীরা জানে না বটে, তবে নীতি ও ধর্মের কথা শুনিয়া তাহারা ব্যঙ্গ করিয়া হাসে এবং নিতাইয়ের এই চৌর্যবৃত্তি বিমুখতার জন্য তাহারা তাহার মধ্যে আবিষ্কার করে একটি ভীরুতাকে এবং তাহার জন্য তাহারা তাহাকে ঘৃণা করে। কেমন করিয়া এমনটা হইল তাহার ইতিহাস অজ্ঞাত। তাচ্ছিল্য ভরে কেহ লক্ষ্য করে নাই বলিয়াই সম্ভবত অলক্ষ্যে হারাইয়া গিয়াছে। তবে একটি ঘটনা লোকের চোখে বারবার পড়িয়াছিল এবং ঘটনাটি লোকের চোখে এখনও ভাসে। রোজ সন্ধ্যায় নিতাইচরণ বইয়ের দপ্তর বগলে করিয়া কালিপোড়া লণ্ঠন হাতে নাইট স্কুলে চলিয়াছে। স্থানীয় জমিদারের মায়ের স্মৃতিরক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নৈশ বিদ্যালয়ে নিতাই পড়াশোনা করিয়াছিল। সেকালে ডোমপাড়ার অনেকগুলি ছেলেই পড়িত। ছাত্র সংগ্রহের উদ্দেশ্যে জমিদার একখানা করিয়া কাপড় দিবার ঘোষণার ফলেই বীরবংশীর দল ছেলেদের পাঠশালায় আনিয়া ভর্তি করিয়া দিয়াছিল। সঙ্গে সঙ্গে নিতাইও আসিয়াছিল। বৎসরের শেষে কাপড় লইয়া দ্বিতীয় ভাগের চোরবেনির গল্প পড়িবার পূর্বেই ডোমেদের ছেলেগুলি পাঠশালা হইতে সরিয়া পড়িল। কেবল নিতাই থাকিয়া গেল। নিতাই পরীক্ষায় ফার্স্ট হইয়াছিল বলিয়া কাপড়ের সঙ্গে একটা জামা ও একখানা গামছা এবং তাহার সঙ্গে একটা লণ্ঠন পাইল। এই প্রাপ্তিযোগের জন্যই সকলে পাঠশালা ছাড়িলেও নিতাই ছাড়ে নাই। সে সময় ছেলে কাপড়, গামছা, জামা ও লণ্ঠন 4 দফা পুরস্কার পাওয়াতে নিতাইয়ের মাও বেশ খানিকটা গৌরবী অনুভব করিয়াছিল। বংশধারা বিরোধী একটি অভিনব গৌরবের আস্বাদও বোধ করি নিতাই পাইয়াছিল। ইহার পর আরও বৎসর 2 নিতাই পাঠশালায় পড়িয়াছিল। এই 2 বৎসরে পুরস্কার হিসেবে কাপড়, জামা, গামছা, লণ্ঠন ছাড়াও নিতাই পাইয়াছিল খান কয়েক বই, শিশুবোধ রামায়ণ, মহাভারতের কথা, জানোয়ারের গল্প। সেগুলো নিতাইয়ের কণ্ঠস্থ। নিতাই সুযোগ পাইলে আরও পড়িত, কিন্তু একমাত্র নিতাই ছাড়া পাঠশালায় আর দ্বিতীয় ছাত্র না থাকায় পাঠশালাটি উঠিয়া গেল। অগত্যা নিতাই পাঠশালা ছাড়িতে বাধ্য হইল। ততদিনে তাহার বিদ্যানুরাগ আর এক পথ শাখা বিস্তার করিয়াছে। এদেশে কবিগানের পাল্লার সে মস্ত ভক্ত হইয়া উঠিয়াছে। বাংলার সমগ্র অশিক্ষিত সম্প্রদায়ই কবিগানের ভক্ত, কিন্তু সে ভক্তি তাহাদের অশ্লীল রসিকতার প্রতি আসক্তি। নিতাইয়ের আসক্তি অন্যরূপ। পুরাণ কাহিনী, কবিতার ছন্দমিল এবং উপস্থিত বুদ্ধির চমক দেওয়া কৌতুকও তাহার ভালো লাগে। মামাতো মাসতুতো ভাইয়েরা নিতাইকে ব্যঙ্গ করিয়া এতদিন বলিত পণ্ডিত মশাই। এইবার তাহারা তাহাকে দলে লইয়া দীক্ষা দিতে ব্যগ্র হইয়া উঠিল, অর্থাৎ রাত্রির অভিযানের দলে তাহারা তাহাকে লইতে চাহিল। মামা গৌরচরণ সদ্য 5 বৎসর জেল খাটিয়া ঘরে ফিরিয়াছে। সে বোনকে ডাকিয়া গম্ভীরভাবে বলিল, নিতাইকে এবার বেরুতে বল।
নেকাপড়া তো হলো। গৌরচরণের গম্ভীর ভাবের কথার অর্থ তাহার আদেশ। নিতাইয়ের মা আসিয়া ছেলেকে বলিল, তোর মামা বলেছে এইবার দলের সঙ্গে যেতে হবে তোকে। নিতাই মায়ের দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, সি সি সি, গর্ভধারিণী জননী হয়ে এ কথা তো বলছিস আমাকে? নিতাইয়ের মা হতভম্ব হইয়া গেল। নিতাইয়ের মামা চোখ লাল করিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইয়া বলিল, কি বলছিস মাকে? হচ্ছে কি? নিতাই তখন পুরনো খাতাটায় রামায়ণ দেখিয়া হাতের লেখা অভ্যাস করিতেছিল। সে নির্ভয়ে বলিল, লিখছি। লিখছিস? গৌর আসিয়া খাতাটা ও বইখানা টান মারিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিল। নিতাইও সঙ্গে সঙ্গে উঠিয়া দাঁড়াইল। ধীরে ধীরে মামাকে অতিক্রম করিয়া সে খাতা ও বই কুড়াইয়া লইয়া নিজেদের পাড়া পরিত্যাগ করিয়া বাহির হইয়া পড়িল। গ্রাম খুঁজিয়া সেই দিনই সে ঘনশ্যাম গোসাইয়ের বাড়িতে মাহিন্দারি চাকরিতে বহাল হইল। গোসাইজি বৈষ্ণব মানুষ, ঘরে সন্তানহীনা স্থূলকায়া গৃহিণী, উভয়েরই দুগ্ধপ্রীতি মার্জারের মতো। ঘরে 2টি গাই আছে। গাই 2টি এতদিন রাত্রে স্বেচ্ছামতো বিচরণ করিয়া প্রভাতে ঘরে আসিয়া দুধ দিত। কিন্তু ইদানিং কলিকাল অকস্মাৎ যেন পরিপূর্ণ কলিত্ব লাভ করিয়াছে বলিয়া গ্রামের লোকের গোব্রাহ্মণে ভক্তি একেবারেই বিলুপ্ত হইয়াছে। সেই কারণে তাহার গাভী 2টিকে গত 2 মাসে 15 বার লোকে খোয়াড়ে দিয়াছে। বাধ্য হইয়া গোসাইজি গাভী পরিচর্যার জন্য লোক খুঁজিতেছিলেন। নিতাইকে পাইয়া বহাল করিলেন। নিতাইয়ের সহিত শর্ত হইল, সে গাভীর পরিচর্যা করিবে, বাসন মাজিবে, প্রয়োজন মতো এখানে ওখানে যাইবে, রাত্রে বাড়িতে প্রহরা দিবে। গোসাইজির সুদি কারবার। মূল 100 মণ ধান এখন 700 মণ ধানে পরিণত হইয়াছে। ঘরের উঠানেও একটি ধানের স্তূপ 12 মাস জড়ো হইয়াই থাকে। খাতকেরা রোজই কিছু কিছু ধান শোধ দিয়া যায়। গোসাইজি স্ফীতদর মরাই ও নিজের বিশীর্ণ দেহের দিকে চাহিয়া নিয়তই চিন্তায় পীড়িত হইতেছিলেন। বলিষ্ঠ যুবক নিতাইকে পাইয়া তিনি আশ্বস্ত হইলেন। নিতাই গোসাইজির বাড়িতেই বসবাস আরম্ভ করিল। দিন কয়েক পরেই, সেদিন ছিল ঘন অন্ধকার রাত্রি। গভীর রাত্রে গোসাই ডাকিলেন, নিতাই। বাহিরে খুটখাট শব্দে নিতাইয়ের ঘুম ভাঙিয়া গিয়াছিল। সে জাগিয়াই ছিল। সে ফিসফিস করিয়া বলিল, আগে আমি শুনেছি, গোলমাল করিস না, উঠে আয়। গোসাইজি অগ্রসর হইলেন। নিতাই শীর্ণকায় গোসাইজির অকুতভয়তা দেখিয়া শ্রদ্ধান্বিত হইয়া উঠিল। গোসাই আসিয়া নিঃশব্দে বাহিরের দুয়ার খুলিয়া বাহির হইলেন। বাহিরে 4 জন লোক, তাহাদের মাথায় বোঝাই করা 4টি বস্তা। ভারে উত্তেজনায় লোকগুলি হাঁপাইতেছে এবং থরথর করিয়া কাঁপিতেছে। দরজা খুলিতেই নিঃশব্দে লোক 4 জন ঢুকিয়া উঠানের ধানের গাদায় বস্তা 4টা ঢালিয়া দিল। রাত্রির অন্ধকারের মধ্যেও নিতাই ধানের সোনার মতো রং প্রত্যক্ষ করিল। লোকগুলিকেও সে চিনিল। তাহার আত্মীয় কেহ না হইলেও প্রত্যেকেই খ্যাতনামা ধানচোর। সকালবেলাতেই জোড় হাত করিয়া গোসাইজিকে নিতাই বলিল, প্রভু, আমি মশাই কাজ করতে পারবো না। পারবি না? আগে না, 1 পয়সা মাইনে আমি দেব না কিন্তু, আর এ কথা প্রকাশ পেলে তোমার জান থাকবে না। নিতাই কথার উত্তর করিল না। তাহার কাপড় ও দপ্তর লইয়া সে বাহির হইয়া পড়িল। আসিয়া পড়িল গ্রামের স্টেশনে। স্টেশনের পয়েন্টসম্যান রাজাবায়েন তাহার বন্ধু। রাজালাল একটু অদ্ভুত ধরনের লোক। বিগত মহাযুদ্ধের সময় তাহার ছিল তরুণ বয়স। সে ঘটনাচক্রে কুলি হিসেবে গিয়া পড়িয়াছিল মেসোপটেমিয়ায়।
ফিরিয়া আসিয়া কাজ করিতেছে এই লাইট রেলওয়েতে। প্রাণখোলা দিলদরিয়া লোক, অনর্গল ভুল হিন্দি বলে, ঘড়ির কাঁটার মতো ডিউটি করে, বার ৬-৭ চা খায়, প্রচুর মদ খায়, ভীষণ চিৎকার করে, স্ত্রীপুত্রকে ধরিয়া ঠ্যাঙায়। রাজার সঙ্গে নিতাইয়ের আলাপ অনেক দিনের, অর্থাৎ রাজার এখানে আসিবার পর হইতেই আলাপ। সে প্রায় ৩ বৎসর আগের ঘটনা। নিতাই সেদিনও, অর্থাৎ প্রথম আলাপের দিনও স্টেশনে বেড়াইতে আসিয়াছিল। রাজার ছেলেটা ট্রেন আসিবার ঘণ্টা বাজিতেই হাঁকিতে শুরু করিয়াছিল, হাট যাও, হাট যাও, লাইন দাঁড়ছে, হাট যাও। নিতাইয়ের ভারী ভালো লাগিয়াছিল। সে প্রশ্ন করিয়াছিল, বারে, কাদের ছেলে হে তুমি? আমি রাজার ছেলে। রাজার ছেলে? কি আবাদ, তবে তো তুমি যুবরাজ। রাজা ছিল কাছেই। সে নিতাইয়ের কথা শুনিয়া হাসিয়াই সারা। সঙ্গে সঙ্গে সে নিতাইয়ের সঙ্গে আলাপ জমাইয়া ফেলিয়াছিল। ট্রেন চলিয়া যাইতেই রাজা নিতাইকে ধরিয়া লইয়া একেবারে তাহার কোয়ার্টারে আনিয়া হাজির করিয়াছিল। স্ত্রীকে বলিল, আমার বন্ধু নোক, উমদা আদমি। ফটকেটাকে বলে রাজার বেটা যুবরাজ বলিয়া সে কি তাহার হাহা করিয়া হাসি। নিতাই উৎসাহ ভরে কবিয়ালদের নকল করিয়া গালে হাত দিয়া মুখের সম্মুখে অপর হাতটি রাখিয়া ঈষৎ ঝুঁকিয়া রামায়ণ স্মরণ করিয়া গান ধরিয়াছিল। রাজার বেটা যুবরাজ, তেজার বেটা মহাতেজা, খাই সে খাস্তা খাজা গজা বিদিত ভূমণ্ডলে। রাজা লাফ দিয়া ঘরের ভিতর হইতে তাহার পৈতৃক ঢোল ও তাহার নিজের কাশি বাহির করিয়া আনিয়া নিজে লইয়াছিল ঢোলটা, ছেলেটার হাতে দিয়াছিল কাশিটা। ওই কাশিটা রাজার বাবা রাজাকে কিনিয়া দিয়াছিল মহেশপুরের মেলায়। সেদিন দ্বীপ্রহরেই কবিগান জমিয়া উঠিয়াছিল রাজার ঘরে। নিতাই রাজার ছেলেকে যুবরাজ বলিয়াই ক্ষান্ত হয় নাই। রাজার পরিবারের দিকে ফিরিয়া গাহিয়াছিল, রাজার ঘরের ঘরণী যিনি, তিনি মহামান্না রানী, তিনি খান বড় বড় ফেনি, সর্বলোকে বলে। ঠিক এই সময়ে আসিয়া উপস্থিত হইয়াছিল আর একজন, 15-16 বছরের একটি কিশোরী। মেয়েটির রং কালো, কিন্তু দীঘল দেহভঙ্গিতে ভুঁই চাপার সবুজ সরল ডাটার মতো একটি অপরূপ শ্রী। মেয়েটির মাথায় কাপড়ের বিড়ার উপর তকতকে মাজা একটি বড় ঘটি, হাতে একটি ছোট্ট গেলাস, পরনে দেশি তাঁতের মোটা সুতোর খাটো কাপড়। মোটা সুতোর খাটো কাপড়খানি 8-60 বেষ্টনীর মধ্যে তাহার ছিপছিপে কালো দীঘল দেহখানির স্বাভাবিক খাজগুলোকে প্রকট করিয়া যেন একটি পোড়ামাটির পুতুলের মতো দেখায়। মেয়েটি রাজার শালিকা, পাশের গ্রামের বধূ। সেই বর্ধিষ্ণু গ্রামখানিতে প্রত্যহ দুধের যোগান দিতে আসে। রাজার স্টেশনে গাড়ি আসে ঘড়ির কাঁটা ধরিয়া, আর এই মেয়েটি আসে পশ্চিম সমীপবর্তী দ্বীপ্রহরের সূর্যের অগ্রগামিনী ছায়ার মতো। মেয়েটির সরল ভীরু দৃষ্টিতে বিস্ময় যেন কালো জলের স্বচ্ছতার মতো সহজাত। সেদিন সবিস্ময়ে কিছুক্ষণ এই দৃশ্য দেখিয়া অকস্মাতেই সরল মেয়েটি হাসিতে আরম্ভ করিয়াছিল, অসংকোচ খিলখিল হাসি। রাজার স্ত্রী কিন্তু কঠিন মেয়ে, সে বোনকে ধমক দিয়াছিল, হাসিস না ফ্যাক ফ্যাক করে, বেহায়া কথাকার। মুহূর্তে মেয়েটির হাসি বন্ধ হইয়া গিয়াছিল, কিন্তু সে রাগ করে নাই বা দুঃখিত হয় নাই। স্বচ্ছন্দে শাসন মানিয়া লওয়ার মতো বেদসলতা সুলভ একটি নমনীয়তা তাহার স্বভাবজাত গুণ। দেহখানি শুধু লতার মতো নয়, মনও যেন তাহার দীঘল দেহের অনুরূপ। নিতাইও থামিয়া গিয়াছিল। ধরিবার সময় পার হইয়া গেল, তবু নিতাই আর গান ধরিল না দেখিয়া রাজা বন্ধ করিল এবং মেয়েটিকে বলিল,
देखता क्या ठाकुर जी, हमारा मीता उस्ताद आदमी। हमारा नाम है राजा, तो फोटके को नाम दिया যুবরাজ, তোমার দিদি को नाम दिया রানী। বলিয়াই অট্ট হাসি। এবার অট্ট হাসির ছোঁয়াচে রানীও হাসিতে আরম্ভ করিয়াছিল। তাহার সঙ্গে সঙ্গে ঠাকুরজিরও আরম্ভ হইয়া গিয়াছিল আবার সে হাসি। হাসিতে হাসিতে মাথার অবগুণ্ঠন খসিয়া গেল, চোখ দিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িল। তবু তাহার সে হাসি থামিল না। হাসি থামাইয়া রাজা বলিয়াছিল, ওস্তাদ, এ কালকুট্টি हमारा ठाकुर जी हाई, इसको क्या नाम देगा भाई? নিতাই মুগ্ধ দৃষ্টিতে মেয়েটিকে দেখিতেছিল। তাহার সর্বাঙ্গে কচিপাতার মতো যে একটি কোমল ঘনশ্যাম শ্রী আছে, তাহা দেখিয়া তাহাকে লইয়া রহস্য করিতে নিতাইয়ের প্রবৃত্তি হয় নাই। সে বলিয়াছিল, ঠাকুরজি ভাই, ঠাকুরজি, ওর আর দোসরা নাম হয় না। আমার ঠাকুরজিও ঠাকুরজি, রাজার ঠাকুরজিও ঠাকুরজি। ঠাকুরজি আমাদের সবারই ঠাকুরজি। কেমন ভাই ঠাকুরজি? রাজা নিতাইয়ের তর্কযুক্তিতে অবাক হইয়া গিয়াছিল। গম্ভীরভাবে ঘাড় নাড়িয়া সে স্বীকার করিয়াছিল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ই বাত তো ঠিক হাই, ঠাকুরজি ঠাকুরজি। তাহার পর রাজা পাড়িয়াছিল মদের বোতল। আও ভাই ওস্তাদ। নিতাই জোড়হাত করিয়া বলিয়াছিল, মাপ করো ভাই রাজন, ও দ্রব্য আমি শুই না। তব তব তুম ক্যা খায়গা ভাই? ঠাকুরজি বলিয়াছিল, দুধ খাবা, দুধ? বলিয়া আবার সেই খিলখিল হাসি। নিতাই হাসিয়াছিল, তা খেতে পারি, এমন দ্রব্য কি আর আছে ভূমণ্ডলে? দেবদুর্লভ। ঠাকুরজি সত্যই বড় ঘটি হইতে মাপের গেলাসে পরিপূর্ণ এক গ্লাস দুধ ঢালিয়া নিতাইয়ের সম্মুখে নামাইয়া দিয়া তাহার অভ্যস্ত দ্রুতগমনে প্রায় পলাইয়া গিয়াছিল। এসব পুরনো কথা। রাজা এখন তাহার ঘনিষ্ঠ বন্ধু, গুণমুগ্ধ ভক্ত। সেই সূত্রেই গোসাইজির চাকরিতে জবাব দিয়া নিতাই আসিয়া উঠিল স্টেশনে। সমস্ত শুনিয়া রাজা বলিল, ঠিক কিয়া ওস্তাদ, বহুত ঠিক কিয়া ভাই। আমাকে কিন্তু তোমার এইখানে একটু জায়গা দিতে হবে। আলবৎ দেগা, জরুর দেগা। এইখানে থাকবো আর স্টেশনে মোড় বইব, তাতেই আমার একটা পেট চলে যাবে। রেলওয়ে কনস্ট্রাকশনের সময় এই স্টেশনটি এই লাইনের একটি প্রধান কর্মক্ষেত্র ছিল। সে সময় প্রয়োজনে অনেক ঘরবাড়ি তৈয়ারি হইয়াছিল, সেগুলি এখন পড়িয়াই আছে। তাহারই একটাতে রাজা ওস্তাদের বাসস্থান নির্দিষ্ট করিয়া দিল। নিতাই এখন স্টেশনে কুলিগিরি করে, ভদ্রলোকজনের মোড় তুলিয়া দেয়, নামাইয়া লয়, গ্রামান্তরেও মোড় বহিয়া লইয়া যায়। উপার্জন তাহার ভালোই হয়। স্টেশনে নামাইতে চড়াইতে মজুরি 2 পয়সা, এই গ্রামের মধ্যে যাইতে চাইলে 4 পয়সা, গ্রামান্তরে হইলে রেট দূরত্ব অনুযায়ী। অন্য কুলিদের অপেক্ষা নিতাইয়ের উপার্জন বেশি, কারণ তাহার সহায় স্বয়ং রাজা। স্টেশন স্টলটি তাদের একটি আড্ডা। স্টলের ভেন্ডার বেনে মামা রহস্য করিয়া নিতাইকে বলে, রাজবয়স্য। মামার দোকানে সজীব বিজ্ঞাপন বাদব্যাধিতে আড়ষ্ট। অতি প্রগল্ভ বিপ্রপদ বলে, বয়স্য কী রে বেটা, বয়স্য কী? সভাকবি, রাজার সভাকবি। নিতাই বিপ্রপদর পদধূলি লইয়া শুভ শব্দ করিয়া মুখে দেয়। সভাকবি কথাটিতে ভারী খুশি হইয়া ওঠে। বিপ্রপদকে বড় ভালো লাগে তাহার। এত যন্ত্রণাদায়ক অসুখের মধ্যেও এমন আনন্দময় লোক দেখা যায় না। বাতব্যাধিগ্রস্ত বিপ্রপদ সকালে উঠিয়াই কোনো মতে খোড়াইতে খোড়াইতে স্টেশনে আসিয়া মামার দোকানে আড্ডা লয়। বেঞ্চিতে বসিয়া অনর্গল বকে। লোকজনকে চা খাইতে উৎসাহিত করিয়া মধ্যে মধ্যে হাঁকিয়া ওঠে, চাগ্রম চাগ্রম।
দেহ তাহার যত আড়ষ্ট, জিহ্বা তত সক্রিয়, উৎকট রসিক ব্যক্তি, বসুধৈব কুটুম্বকম মেজাজের মানুষ। মামার দোকানের সকালবেলায় আসিয়া বিপ্রপদ চা বিড়ি খাইয়া খাইয়া বেলা 12টায় বাড়ি ফিরে খাইবার জন্য। খাইয়া খানিকটা ঘুমাইয়া লইয়া বেলা 3টায় আবার খোঁড়াইতে খোঁড়াইতে স্টেশনে আসিয়া বসে। যাই রাত্রি 10:30টার ট্রেন পার করিয়া তবে। বিপ্রপদের সঙ্গে নিতাইয়ের জমে ভালো। নিতাই পদধূলি লইলে বিপ্রপদ স্বরচিত সংস্কৃত শ্লোকে আশীর্বাদ করে। ভবকপি মহাকপি দগ্ধানন শলাঙ্গুল। হাত জোড় করিয়া নিতাই বলে, প্রভু, কপি মানে আমি জানি। বিপ্রপদ হাসিয়া ভুল করিয়া বলে, ও কপি নয়, কপি নয়, কবি, কবি। আমারই ভুল। আচ্ছা, কবি তো তুই বটিস। কই বল দেখি। শকুনি খেললে পাশা, রাজ্য পেলে দুর্যোধন, বাজি রাখলে যুধিষ্ঠির, কিন্তু ভীমের বেটা ঘটোৎকচ মরল কোন পাপে? নিতাই সঙ্গে সঙ্গে উঠিয়া দাঁড়াইয়া কবিগান আরম্ভ করিয়া দেয়। বা হাত গালে চাপিয়া মুখের সম্মুখে ডান হাত আড়াল দিয়া ঈষৎ ঝুঁকিয়া সুর ধরিয়া আরম্ভ করে, আহা আহারে, ঘটোৎকচ মরল কোন পাপে? রাজা ভাবে ঢোলকটা পাড়িয়া আনিবে কিনা, কিন্তু সে আর হইয়া ওঠে না। ইতোমধ্যে 12টার ট্রেনের ঘণ্টা পড়ে। দূরান্তরের যাত্রী অধিকাংশই পায় নিতাই। স্টেশনের জমাদার রাজার সুপারিশে যাত্রীরা নিতাইকেই লইয়া থাকে। নিতাইয়ের ব্যবহারও তাহারা পছন্দ করে। মজুরির দরদস্তুর করিতে নিতাই সবিনয়ে বলে, প্রভু, গগনপানে দৃষ্টি করেন একবার। গ্রীষ্মকাল হইলে বলেন, দিনমণির কিরণটা একবার বিবেচনা করেন। বর্ষায় বলে, কৃষ্ণবর্ণ মেঘের একবার আড়ম্বরটা দেখেন কর্তা। শীতে বলে, সত্যের কথাটা একবার ভাবেন বাবু। মামার দোকানে বসিয়া বিপ্রপদ নিতাইকে সমর্থন করে বলে, আজ্ঞে হাঁ, আপনাদের তো সব শাল দোশালা আছে, ওর যে কোনো শালাই নাই। ওর কষ্টের কথা বিবেচনা করুন একবার। দ্বিপ্রহরে বাহিরে যাইতে হইলে নিতাই রাজাকে বলিয়া যায়, রাজন, ঠাকুরজি এলে দুধটা নিয়ে রেখো। এখানে থাকিলে 12টার ট্রেনটি চলিয়া গেলেই নিতাই একটু আগাইয়া গিয়া পয়েন্টের কাছে লাইনের ধারে যে কৃষ্ণচূড়ার গাছটি আছে তাহার ছায়ায় গিয়া দাঁড়াই। দ্বিপ্রহরে তখন রোদ পড়িয়া লোহার লাইনের উপরের ঘষা অংশটা সুদীর্ঘ রেখায় ঝকমক করে। নিতাই নিবিষ্ট মনে যেখানে লাইনটা বাঁক ঘুরিয়াছে সেইখানে দৃষ্টি আবদ্ধ করিয়া দাঁড়াই। সহসা সেখানে শুভ্র একটি চলন্ত রেখার মতো রেখা দেখা যায়। রেখাটির মাথায় একটি স্বর্ণবর্ণ বিন্দু। স্বর্ণবর্ণ বিন্দু শীর্ষ শুভ্র চলন্ত রেখাটি আগাইয়া আসিতে আসিতে ক্রমশ পরিণত হয় একটি মানুষে। খাড়ে কাঁচা তাঁতের মোটা সুতোর খাটো কাপড়খানি আঁটো করিয়া পরা সে একটি কালো দীর্ঘাঙ্গী মেয়ে, এবং তাহার মাথায় একটি তকতকে মাজা সোনার বর্ণের পিতলের ঘটি। ঘটিটি সে ধরে না, এক হাতে মাপের গেলাস, অন্য হাতটি দোলে। সে দ্রুত পদে অবলীলাক্রমে চলিয়া আসে। মেয়েটি চলে দ্রুত ভঙ্গিতে, কথাও বলে দ্রুত ভঙ্গিতে। মেয়েটি সেই ঠাকুরজি। নিতাই নেশা করে না, কিন্তু দুধ তার প্রিয় বস্তু। চায়েও আসক্তি তাহার ক্রমশ বাড়িতেছে। ঠাকুরজির কাছে সে নিত্য 1 পোয়া করিয়া দুধ যোগান লইয়া থাকে। দুধ আসিলেই চায়ের জল চড়াইয়া দেয়। মামার দোকানে চা খাইলে দাম দিতে হয় 2 পয়সা। বিপ্রপদর মতো বিনা পয়সায় চা খাইবার অধিকার তাহার নাই। তাছাড়া জমে না, কেমন ছোট ছোট মনে হয়। স্টেশনে নিত্য নানা স্থানের লোকজনের আনাগোনা। আশেপাশের খবর স্টেশনে বসিয়াই পাওয়া যায়। খবরের মধ্যে কবিগানের খবর থাকিলে
নিতাই উল্লসিত হইয়া ওঠে। সেদিন সন্ধ্যাতেই লাল পেড়ে পরিষ্কার ধুতি ও হাতা কাটা জামাটি পরিয়া মাথায় পাগড়ি বাঁধিয়া সাজে এবং গুনগুন করিয়া কবিগান গাহিতে গাহিতে রাজাকে আসিয়া তাগাদা দেয়। মিলিটারি রাজা 8:30টার ট্রেন পার করিয়াই বলে, 5 মিনিট ওস্তাদ। 5 মিনিটও তাহার লাগে না। 3 মিনিটের মধ্যেই রেলওয়ে কোম্পানির দেওয়া নীল কর্তাটা চড়াইয়া স্টেশনের একমুখ বাতি ও লাঠি হাতে বাহির হইয়া পড়ে। ভোর হইবার পূর্বেই আবার ফিরিয়া আসে। শুধু কবিগানই নয়, যাত্রাগান, মেলা এসবই নিতাইয়ের ভালো লাগে। আহা, আলোক উজ্জ্বল উৎসবমুখর রাত্রির মধ্যে যদি সমস্ত জীবনটা তাহার কাটিয়া যায় তবে বড় ভালো হয়। মনের এই বাসনাটুকু সে 2 কলি গানে বাঁধিয়া রাখিয়াছে। নির্জন প্রান্তর পাইলেই গাহিয়া সে নিজেকে শুনায়, আর শুনায় কোনো রসময় ভাইকে। সে রসময় ভাই তাহার রাজন। সেই মেলাতে কবে যাব, ঠিকানা কি হাই রে, যে মেলাতে গান থামে না, রাতের আধার নাই রে, ও রসময় ভাই রে। রাজা শুনিয়া বাহ বাহ করিয়া জড়াইয়া ধরিয়া বলে, ওস্তাদ তুম ভাই গানা তৈয়ার করো। আচ্ছা গানা আতা তোমারা। গান তাহার অনেক আছে, কিন্তু কোনোটাই সম্পূর্ণ হইয়া ওঠে না। হঠাৎ চণ্ডীমায়ের মেলাতে এই নিতাই সত্য সত্যই কবিয়াল হইয়া উঠিল। কবিগানের পাল্লার পর চণ্ডীমায়ের প্রসাদী সিঁদুর মাখা শুকনো বেলপাতার মালা গলায় দিয়া নিতাই মেলা হইতে ফিরিতেছিল রাজদত্ত মাল্যকণ্ঠে সেকালের দিগ্বিজয়ী কবিদের মতো। যেন একটা ভাবের নেশার ঘোরের মধ্যে পথ চলিতেছিল যে সে একজন বিশিষ্ট ব্যক্তি, একজন কবি। সমস্ত পথটা তাহার আত্মীয় স্বজন, যাহারা এতদিন তাহার সঙ্গে কোনো সম্পর্কই রাখিত না, আজ তাহারা তাহাকে ঘিরিয়া কলরব করিতে করিতে সঙ্গে আসিতেছিল। তাহাদের কলকোলাহলের কিছুই কিন্তু তাহার কানে আসিতেছিল না। রাজা আসিতেছিল তাহার গা ঘেঁষিয়া। ওস্তাদের গৌরবে বুক তাহার ফুলিয়া উঠিয়াছে। সে পথ চলিতেছিল সভাকবির গৌরবদৃপ্ত রাজার মতোই। অনর্গল সে লোকজনকে সাবধান করিতেছিল, হট যাও, হট যাও, এতনা নগম সে কিউ আতা হয়, হট যাও। উৎসাহের প্রাবল্যে আজ তাহার ভুল হিন্দি বলার মাত্রা বাড়িয়া গিয়াছে। রাজার স্ত্রী ও ঠাকুরঝি একটু পিছনে আসিতেছিল। নিতাইয়ের আত্মীয়দের সহিত রাজার বউ গলগল করিয়া বকিতেছিল, তোমরা তোমা তাড়িয়ে দিয়েছিলে, এই তো স্টেশন, তোমাদের বাড়ির দুয়ার থেকে দেখা যায়, কই কোনো দিন নেতাইয়ের খোঁজ করেছো? ঠাকুরঝি মেয়েটি অন্ধকারের মধ্যে ভীরু চক্ষু মেলিয়া যে যখন কথা বলিতেছিল তাহার মুখের দিকে চাহিতেছিল। পাশের গ্রামে তাহার শ্বশুর বাড়ি। মেলা উপলক্ষে সে আজ দিদির বাড়ি আসিয়াছে। রাত্রে এইখানে থাকিবে, ভোরে উঠিয়া চলিয়া যাইবে। তাহার বড় ইচ্ছা হইতেছিল ওস্তাদকে কয়টি কথা বলিতে। তুমি এত সব কি করে শিখলে? দিদির ঘরে গায়েন করতে আমরা হাসতাম, এত লোকের সামুতে ওই এত বড় কবিয়ালের সঙ্গে, বাবা! কল্পনা মাত্রেই রাত্রির অন্ধকার আবরণের মধ্যে অপরের অজ্ঞাতে মধ্যে মধ্যে তাহার দৃষ্টি বিস্ময়ে বড় হইয়া উঠিতেছিল। চণ্ডীতলা হইতে ডোমপাড়ার ভিতর দিয়াই স্টেশনের পথ। নিতাইয়ের কয়েকজন আত্মীয় আজ তাহাকে আহ্বান করিল, বাড়ি আয়। নিতাইয়ের মা এখানে আর থাকে না। সে তাহার কন্যাকে আশ্রয় করিয়া গ্রামান্তরে জামাইয়ের বাড়িতে থাকে। জামাই এ অঞ্চলের বিখ্যাত দাঙ্গাবাজ লাঠিয়াল। ডাকাতি করে, গোপনে মদ জলাই করিয়া বিক্রি করে, ভাঙা ঘরে বসিয়া পাকি মদ খায় ও শের দরুনে মাছ কেনে। নিতাইয়ের মা শুধু ভাতের জন্য নয়, ওই পাকি মদ ও মাছের প্রলোভনেই
সেখানে এখন বাস করিতেছে। নিতাই একবার নিজের ভাঙা ঘরটার দিকে চাহিয়া একটু হাসিল, বলিল, না, আমার আস্তানাতেই যাই। ঠিক এই মুহূর্তটিতেই একটা রূঢ় কণ্ঠের কয়েকটি কঠিন কঠিন বাক্য অতি অতর্কিতে কোনো নিষ্ঠুর হাতের ছোড়া কয়েকটা পাথরের টুকরোর মতো নিতাইকে আসে আঘাত করিল। এই শুয়ার, যাবি কোথায়? দাঁড়া! এ তাহার মামার কণ্ঠস্বর। মামা এখানকার কুলাধিপতি, তাহাদের স্বজাতিদের নৈশাভিযানের দলপতি, দোর্দণ্ড প্রতাপ। নিতাই চমকিয়া উঠিল। পাড়ার গলিমুখ হইতে মামা নামিয়া আসিয়া তাহার সামনে দাঁড়াইল, প্রহ্লাদের সম্মুখে হিরণ্যকশিপুর মতো, এবং খপ করিয়া তাহার টুটি টিপিয়া ধরিয়া বলিল, তোর বাবাকে দাদাকে গাল খাওয়ালি, আমার বাবাকে দাদাকে গাল খাওয়ালি কেন আসরের মধ্যিখানে? শুয়ারের বাচ্চা শুয়ার! এক মুহূর্তে হতভম্ব হইয়া গেল সকলে, রাজন পর্যন্ত। নিতাইয়ের মামার হাত সাঁড়াশির চেয়েও শক্ত, লোহার তালা ওই হাতের মোচড়ে মট করিয়া ভাঙিয়া যায়। নিতাইয়ের শ্বাস রুদ্ধ হইয়া আসিতেছিল, কিন্তু সে কবিগান করিলেও ওই মামারই ভাগিনেও, ওই বংশেরই সন্তান। দেহে শক্তি তাহারও কম নয়, তার উপর প্রথম জোয়ান বয়স। সে দুই হাত দিয়া মামার হাতখানি টানিয়া ধরিল। পরমুহূর্তে রাজন আগাইয়া আসিল। ছোড়ো! মামার হত্যা করিবার সংকল্প ছিল না, ইচ্ছা ছিল শাসনের। তাই নিতাইয়ের গলা ছাড়িয়া দিয়া বলিল, যা, আর এ পাড়ার পথ মারাবি না। মহাদেব কবিয়াল ওই একটা কথা ঠিক বলেছে, আস্তাকুড়ের অটো পাতার সজ্ঞে যাবার আশা গো। বলিয়া সে যেমন অতর্কিতে আসিয়াছিল তেমনি চকিতে ছাড়িয়া দিয়া চলিয়া গেল। সমবেত লোকগুলি স্তব্ধ হইয়াই ছিল, স্তব্ধ হইয়াই রহিল। রাজন শুধু চিৎকার করিতে চেষ্টা করিল, এ কিয়া হাই, এ কিয়া বাত, কিয়া মগ্গা মূল্য খায়? পাড়ার ভিতর হইতে আর একটা হুঙ্কার আসিল, যা যা, চেঁচাস না রে বেটা কুলি। নিতাই রাজনের হাত চাপিয়া ধরিল, বলিল, রাজন চুপ করো, চলো, ই আমারই পাপ ভাই, চলো। বলিয়া হাসিয়া বলিল, আজ থেকে অকুলে ভাসলাম, সে অকুলে তুমি আমার ভেলা। রাজন তাহার হাত দুইটি চাপিয়া ধরিয়া গদগদ কণ্ঠে বলিল, তুমি সাচ্চা আদমি ওস্তাদ। নিতাই আর একটু হাসিল। পেছনে ফুসফুস করিয়া কাঁদিতেছিল ঠাকুরঝি। নিতাইয়ের স্ত্রী বলিল, মরণ, কাঁদছিস কেন লো? ভিড় তখন কমিয়া গিয়াছে, সঙ্গের লোকজন আপন আপন বাড়িতে ঢুকিয়া পড়িয়াছে। নিতাই ও রাজার পরিবারবর্গ কেবল স্টেশনের পথে চলিল। কোয়ার্টারে আসিয়া রাজা বলিল, কুছ খা লেও ভাই উস্তাদ। নিতাই বলিল, গান শুনবে ভাই রাজন? ভালো গানের কলি এসেছে মনে, শুনবে? রাজন বলিল, ঠেরো, ঢোলটা। নিতাই হাত চাপিয়া ধরিল, না, শুধু গান। বলিয়াই তাহার সুমিষ্ট কণ্ঠস্বর ঈষৎ চাপিয়া গাহিল, আমি ভালোবেসে এই বুঝেছি, সুখের সার সে চোখের জলে রে, তুমি হাসো আমি কাঁদি, বাঁশি বাজুক কদম তলে রে। রাজন বলিল, বাহ বাহ বাহ, উস্কাবাদ। নিতাইয়ের চোখ দিয়া জল গড়াইতেছিল, সে জল মুছিতে মুছিতে বলিল, তারপর সে সঙ্গে সঙ্গেই বিছানায় গড়াইয়া পড়িল। মনের মধ্যে অনেক কথা, মামার কাছে অনেক লাঞ্ছনাই সে ভোগ করিয়াছে, ওটা তাহার অঙ্গের ভূষণ। ও ছাপাইয়া সে ভাবিতেছিল কবিগানের কথা, বিশেষ করিয়া এ অঞ্চলের প্রসিদ্ধ কবিয়াল তারণ মণ্ডলের কথা। তারণ কবি যে আসরে গান করিয়াছে, সে আসরে কত লোক, হাজারে হাজারে, কাতারে কাতারে। সে যেবার প্রথম তারণ কবির গান শোনে,
সেবারকার সে ছবি এখনও তাহার মনে জ্বলজ্বল করিতেছে। এই চণ্ডীমায়ের মেলাতেই সে কি জনতা, আর সে কি গোলমাল! তখন মেলারও কি জাঁকজমক! 4-5টা চাপরাশি তখন মেলার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বহাল করা হইত। তাহাদের সঙ্গে থাকিত বাবুদের দারোয়ান এবং 2-4 জন বাবু। তবু সে কি গোলমাল! নিতাইয়ের স্পষ্ট মনে পড়িল, কলরব মুখর জনতা মুহূর্তে স্তব্ধ হইয়া গেল। আলোক উজ্জ্বল আসরের মধ্যে তখন তারণ কবি আসিয়া দাঁড়াইয়াছে। এই লম্বা মানুষটি, পাকা চুল, পাকা গোঁফ, কপালে সিন্দুরের ফোঁটা, বুকে সারি সারি মেডেল, লাল চোখ। তারণ কবির আবির্ভাবেই সব চুপ হইয়া গিয়াছিল। আসরের একদিকে বেঞ্চ পাতিয়া গ্রামের বাবুরা বসিয়াছিল, তাহারা পর্যন্ত চুপ করিয়া গিয়াছিল। আর সে কি গান! তারপর হইতে আশেপাশে যখন যেখানে তারণ কবির গান হইয়াছে সেইখানেই সে গিয়াছে। একবার ভিড়ের মধ্যে হাত বাড়াইয়া সে তারণ কবির পায়ের ধুলাও লইয়াছিল। তখন হইতেই তাহার সাধ কবিয়াল হইবে। ইচ্ছা ছিল তারণ কবির দলে দুয়ারকি করিয়া সে কবিগান শিখিবে, কিন্তু তারণ মরিয়া গেল। মদ খাইয়াই নাকি তারণ মরিয়াছে। তারণ কবির ওই একটা বড় দোষ ছিল, ভীষণ মদ খাইত। আসরেই তাহার বোতল গেলাস থাকিত। সকলের সম্মুখে সে মধ্যে মধ্যে জল বলিয়া মদ খাইত। ওই তারণ কবি সেদিন গানে হারিয়াছিল। তোমার লাথি আমার বুকে পরম আশিস, শোনো দশানন। তোমার চরণ ধুলা আমার অঙ্গে অগুরু চন্দন। বিভীষণের রাক্ষস জন্মের সাপ বিমোচন। খালাস খালাস খালাস, আমি খালাস নিলাম হে। সেদিন পালাতে তারণ হইয়াছিল বিভীষণ এবং প্রতিপক্ষ বিষ্ণু সিং হইয়াছিল রাবণ। সেই কথাটাই আজ বারবার করিয়া মনে পড়িতেছিল। সে আজ খালাস, খালাস, খালাস। এক সময় তাহার মনে হয় তারণ কবি তাহারই কপাল দোষে মরিয়া গেল। সে গুরু পাইল না। এমন ভালো গুরু না হইলে কি ভালো কবি হওয়া যায়? শাস্ত্রের কি অন্ত আছে? পড়িয়া শুনিয়া সেসব শিখিতে গেলে এ জীবনে আর কবিয়াল হওয়া হইয়া উঠিবে না। রামায়ণ, মহাভারত। সহসা তাহার মনে হইল, মহাদেব আজ রামায়ণ হইতে যে প্রশ্নটা লইয়া তাহাকে অপদস্থ করিয়াছে সেটা কিন্তু ঠিক নয়। সঙ্গে সঙ্গে সে উঠিয়া বসিল, আলো জ্বালিল। ছোট্ট একটি চৌকির উপর যত্নের সহিত রঙিন কাপড়ে বাঁধিয়া সে তাহার পুঁথিগুলো রাখিয়া থাকে। দপ্তর খুলিয়া সে রামায়ণ বাহির করিল। দপ্তরের মধ্যে একগাদা বই। পাঠশালা হইতে আজ পর্যন্ত সংগ্রহীত বইগুলি সবই তাহার কাছে আছে। পথে ঘাটে উড়িয়া বেড়ায় যে সমস্ত ছেঁড়া কাগজ ও বইয়ের পাতা, তাহারও অনেকগুলি সংগ্রহ করিয়া নিতাই রাখিয়াছে। কাগজ দেখিলেই সে কুড়াইয়া লইয়া পড়িতে চেষ্টা করে। যাহা ভালো লাগে তাহাই সে সযত্নে রাখিয়া দেয়। বইয়ের সংগ্রহ তাহার কম নয়। কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসের মহাভারত, কৃষ্ণের শতনাম, শনির পাঁচালী, মনসার ভাসান, গঙ্গা মাহাত্ম্য, স্থানীয় থিয়েটার ক্লাবের ফেলিয়া দেওয়া কয়েকখানা ছেঁড়া নাটক, ইহা ছাড়া তাহার পাঠশালার বইগুলি সে প্রথম ভাগ হইতে আরম্ভ করিয়া প্রত্যেকখানি আছে। আর আছে খান দুয়েক খাতা, ভাঙা স্লেট পেন্সিল, একটা লেড পেন্সিল, ছোট্ট এক টুকরো লাল নীল পেন্সিল, আর কিছু ছেঁড়া পাতা, খোলা কাগজ। সেই রাত্রেই সে নিবিষ্ট মনে রামায়ণের পাতা উল্টাইতে আরম্ভ করিল। ঠিক মহাদেব তাহাকে ধাপ্পা মারিয়াই হার মানাইয়াছে। ভুল তাহার নয়, মহাদেব ভুলকে সত্য করিয়াছে মুখের জোরে। হাসিয়া সে মহাদেবের প্রশ্নের উত্তরের ঠাঁইটা বন্ধ করিয়া রাবণ ও বিভীষণের তাণ্ডবটার অধ্যায়টা খুলিল।
পড়িয়া বই বন্ধ করিয়া সে আবার শুইয়া পড়িল, কিন্তু ঘুম কিছুতেই আসে না। রগের শিরা দুইটা দপদপ করিয়া লাফাইতেছে, কানের পাশে এখনো যেন ঢোলকাশির শব্দ উঠিতেছে। ধীরে ধীরে শব্দগুলা মৃদু হইতে মৃদুতর হইতে হইতে একসময় নিস্তব্ধ হইয়া গেল। ঘুম ভাঙিল রাজার ডাকে। মিলিটারি রাজা রাত্রি জাগিয়াও ঠিক সকাল 6টায় উঠিয়াছে। 7টায় এ লাইনের ফার্স্ট ট্রেন এই স্টেশন অতিক্রম করিবে। যুদ্ধ ফেরত রাজা চা খায়। চায়ের জল চড়াইয়া দিয়া স্টেশনে সিগনাল দিয়া ঘণ্টি মারিয়া আসিয়া ওস্তাদকে ডাকিল, ওস্তাদ ওস্তাদ। ওস্তাদ না হইলে চা খাইয়া সুখ হয় না। বউটা এখনো ঘুমাইতেছে। ঠাকুরঝি কিন্তু ঠিক আছে, সে রাজার পূর্বেই উঠিয়া চলিয়া গিয়াছে। ঠাকুরঝির শাশুড়িটা বড় দজ্জাল, এমন মেয়েটিকেও বড় কষ্ট দেয়। রাজা মনে মনে এখন আফসোস করে, বউটাকে কেন সে বিবাহ করিল। ঠাকুরঝিকে বিবাহ করিলেই ভালো হইত। ছিপছিপে দ্রুতগামিনী, দ্রুত হাসিনী, দ্রুত ভাসিনী, মিষ্ট স্বভাবের ঠাকুরঝি তাহার মুখরা দিদির চেয়ে অনেক ভালো। নিতাইয়ের সাড়া না পাইয়া রাজা আবার ডাকিল, ও ওস্তাদ। এবার নিতাই জড়িত স্বরে উত্তর দিল, सा हो गया भैया। अरे ट्रेन आता है भैया। রাজা নিরুপায় হইয়া চলিয়া গেল, আর ডাকিল না। কাল রাত্রে ওস্তাদের বড়ই খাটুনি গিয়াছে, আজ বেচারার একটু ঘুম দরকার। বেলা 9টা নাগাদ নিতাই উঠিল, হাসি মুখে উঠিল। বোধহয় গত রাত্রের কথা স্বপ্ন দেখিয়াই একটু মৃদু হাসি মুখে মাখিয়া উঠিয়া বসিল, এবং প্রথম কথায় মনে হইল যে কলিকাতার সেই চাকুরে বাবুটি আজ তাহাকে দেখিলেই বলিবেন, আরে তুই একজন কবি রে। তারপর ইংরেজিতে কি একটা ভূতনাথবাবু তারিফ করিবেন, বাহ বারে নেতাই, বাহ বাহ। ক্রমে ক্রমে সমস্ত লোকেরই সপ্রশংস বিস্মিত দৃষ্টি মুখগুলি তাহার মনশ্চক্ষে ভাসিয়া উঠিল। বিপ্রপদ ঠাকুর তো একেবারে কোলাহল জুড়িয়া দিবে। স্টেশনে গিয়া বসিলেই হয়। এই 9:30টার ট্রেনেই বিপ্রপদর মারফত তাহার কবিখ্যাতি একেবারে কাটোয়া পর্যন্ত আজই পৌঁছিয়া যাইবে। বাসি দুধ চা চিনি ঘরেই আছে, তবু সে আজ ঘরে চা তৈয়ারি করিল না। চায়ের মগটি হাতে করিয়া শিথিল মন্থর পদক্ষেপে স্টেশন স্টলে আসিয়া উপস্থিত হইল, মুখে সেই মৃদু হাসি। বিপ্রপদ হৈ হৈ করিয়া উঠিল, এই এই চুপ, সব চুপ। তারপর তাহাকে সম্বর্ধনা করিয়া কহিল, বলিহারি বেটা বলিহারি, জয় রামচন্দ্র। কাল নাকি সত্যি সত্যি লঙ্কা কাণ্ড করে দিয়েছিস শুনলাম। ভেলারে বাপ কপিবর। আশ্চর্যের কথা, বিপ্রপদর পুরনো রসিকতায় নিতাই আজ অত্যন্ত আঘাত অনুভব করিল। মুহূর্তে সে গম্ভীর হইয়া গেল। বিপ্রপদর সেদিকে খেয়াল নাই। সে উত্তর না পাইয়া আবার বলিল, ধুয়ো কি ধরেছিলি বল দেখি। উপ উপ, খ্যাকর খ্যাকর উপ। চুপ রে বেটা মহাদেবা, চুপ চুপ চুপ, নাকি? বলিয়া সে টানিয়া টানিয়া হাসিতে লাগিল। নিতাই এবার হাত জোড় করিয়া গম্ভীরভাবে বলিল, আজ্ঞে প্রভু, মুখ্য সূক্ষ্ম মানুষ, ছোট জাত, বাদর, উল্লুক, হনুমান, জাম্ববান, যা বলেন তাই সত্যি। বলিয়াই সে আপনার মগটি বাড়াইয়া ভ্যান্ডার বেনে মামাকে বলিল, কই গো দোকানি মশাই, চা দেন দেখি। সঙ্গে সঙ্গে সে পয়সা দিবার জন্য খুটকুলিতে আরম্ভ করিল। দোকানি বেনে মামা মগে চা ঢালিয়া দিয়া বলিল, মাতুল না বলে দোকানি বলেছিস? সম্বন্ধ ছাড়ছিস নাকি নিতাই? নিতাই কথার উত্তর দিল না। বেনে মামাই বলিল, না,
কাল নিতাই আমাদের আচ্ছা গান করেছে, ভালো গান করেছে, সে যাই বলুন আপনি। বিপ্রপদ তাড়াতাড়ি একটু ঘুটে লইয়া একটা ছিদ্র করিয়া তাহাতে দড়ি পরাইতে পরাইতে বলিল, তার জন্যে কপিবরকে একটা মেডেল দেব। কিন্তু তাহাকে সে অবসর না দিয়াই নিতাই চায়ের মগটি হাতে উঠিয়া চলিয়া গেল। ওদিকে 9:30টার ট্রেনটা প্ল্যাটফর্মে আসিয়া পড়িয়াছে। বিপ্রপদ ও বেনে মামা মনে করিল, নিতাই বোধহয় মোটের সন্ধানে গেল। কিন্তু প্ল্যাটফর্ম হইতে রাজা হাঁকিতেছিল, ওস্তাদ, ওস্তাদ! ছাড়া না পাইয়া রাজা নিজেই ছুটিয়া আসিল। বেনে মামা বলিল, এই তো উঠে গেল, প্ল্যাটফর্মে নাই। এদিক ওদিক চাহিয়া রাজার নজরে পড়িল, গাছপালার আড়ালে আড়ালে নিতাই চলিয়াছে বাসার দিকে। সে ছুটিয়া গিয়া তাহাকে ধরিল। গাও কো একটা মোট হ্যায় ভাইয়া, একটা বেগ और छोटा से একটা বিস্তারা। নিতাই ঘাড় নাড়িয়া বলিল, না। আরে বড়বাবুকে জামাই, उम्दा बख्शिश मिलेगा, दो आना तो ज़रूर। ना। क्या तबीयत कुछ खराब है? ना। तब রাজা বিস্মিত হইয়া গেল। নিতাই গম্ভীরভাবে বিষণ্ণ মৃদু হাসিয়া বলিল, কুলিগিরি আর করব না রাজন। রাজা এবারে বিস্ময়ে হতবাক হইয়া গেল। এই ছিল আজকের পর্ব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।